মাধ্যমিক পরীক্ষার টেস্ট অলরেডি হয়ে গেল। অনেকের হয়তো এখনো পর্যন্ত এক্সামিনেশন হয়নি, তবে 28শে নভেম্বরের মধ্যে প্রতিটা স্কুলেই কিন্তু টেস্ট এক্সামিনেশন কমপ্লিট হয়ে যাবে। যাদের জীবনবিজ্ঞান টেস্ট এক্সামিনেশন অলরেডি হয়ে গেছে বা যাদের এখনো পর্যন্ত হয়নি, যারা দেবে, তাদের উভয়ের জন্যই কিন্তু এই ভিডিওটা অত্যন্ত জরুরি। এই ভিডিওটা শুধুমাত্র মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্যই নয়, যারা উচ্চ মাধ্যমিক 2025 দিচ্ছ তাদের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। টেস্ট তো হয়ে গেল, এরপরে কি এমন প্ল্যান করতে হবে যার মাধ্যমে তোমার রেজাল্ট তোমার আশা মতো যেন হয়ে ওঠে, সেই পর্যায়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবার আগে টেস্ট হয়ে যাওয়ার পরেই যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে টেস্ট কমপ্লিট হয়ে যাক 28 তারিখে, তারপর তোমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কত নাম্বার তোমরা পেতে চলেছো সেটা একটা ক্যালকুলেট করবে। অর্থাৎ তোমরা দেখবে বাংলাতে কত নাম্বার আসছে, ইংরেজিতে কত নাম্বার আসছে, জীবনবিজ্ঞানে কত নাম্বার আসছে, ম্যাথে কত নাম্বার আসছে, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞানে কত নাম্বার আসছে, হিস্ট্রি, জিওগ্রাফি এইগুলোতে কত নাম্বার আসছে। এতে কি হবে না, তোমার আশার সাথে, মানে তুমি যে আশা রাখছো সেই আশার সাথে অ্যাকচুয়ালি তোমার টেস্টের রেজাল্ট যখন বেরোবে তখন একটা ডিফারেন্সিয়েশন তুমি বুঝতে পারবে। যদি দেখো যে তোমার যতটা আশা রয়েছে ঠিক ততটাই রেজাল্ট হচ্ছে, তার মানে জানবে যে তোমার প্রিপারেশন মোটামুটি ঠিকঠাকই রয়েছে। কিন্তু যদি দেখো যে তোমার যতটা আশা তার থেকে অনেক খারাপ রেজাল্ট আসছে বা তার থেকে অনেক বেশি ডিফারেন্স হচ্ছে, তাহলে জানবে যে তুমি যেভাবে ক্যালকুলেট করছো সেইভাবে কিন্তু মার্কস পাওয়া যাবে না। সুতরাং তোমাকে কিন্তু স্ট্র্যাটেজিতে চেঞ্জ আনতে হবে। এবং যারা যতটা আশা করছো তার থেকে ভালো রেজাল্ট হচ্ছে, তাদের তো একদমই বেশি এক্সাইটমেন্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এটা টেস্ট সম্পূর্ণ স্কুলে হচ্ছে। সেই যে টিচার তোমার খাতা দেখছে সেখানে একটা ফেস ভ্যালু কিন্তু লুকিয়ে থাকে। অর্থাৎ এখানে ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট টিচার অলরেডি জানেন যিনি খাতা দেখছেন, তার ফলে তার একটা এফেক্ট কিন্তু খাতার উপর পড়ে, এটা বাস্তব। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সেলফ ইভালুয়েশন। সেলফ ইভালুয়েশন কি না, নিজের মূল্যায়ন। অর্থাৎ তোমার কোন চ্যাপ্টারে কতটা খামতি আছে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তোমাকে যে টিচার পড়ান তিনিও জানেন না যে তুমি কোন টপিকটাতে খুব ভালো বুঝেছো, কোনটাতে মোটামুটি, কোনটাতে একদমই বোঝোনি। তার কারণ একজন টিচারের পক্ষে সমস্ত স্টুডেন্টের কীরকম প্রস্তুতি রয়েছে সেটা একদম হুবহু সেম জানা সম্ভব নয়। সুতরাং তুমি হচ্ছে সব থেকে ভালো বুঝতে পারবে যে তোমার প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং তোমাকে নিজের কাছে সৎ হতে হবে, নিজের কাছে অনেস্ট হতে হবে যে আমি এই বিষয়ে এই জায়গাগুলো আমার দুর্বল রয়েছে, এবং সেই দুর্বল জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করার পর তোমাকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। ইন দ্য সেন্স, সেই জায়গাগুলো যেগুলো দুর্বল জায়গা রয়েছে সেগুলোকে সবল করতে হবে। যদি সবল করতে পারো তাহলে দেখবে তার এফেক্ট কিন্তু রেজাল্টে পড়বেই পড়বে। সুতরাং দ্বিতীয় কাজ যেটা, 1 নাম্বার হলো সেলফ ইভালুয়েশন, 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই ইয়োর উইকনেস। আইডেন্টিফাই ইয়োর উইকনেস অর্থাৎ নিজের দুর্বলতা কোন জায়গায় রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে। এবং এটা সবথেকে ভালো একমাত্র তুমিই করতে পারবে, আর কেউ করতে পারবে না। না বাবা মা করতে পারবে, না তোমার টিচার করতে পারবে। আইডেন্টিফাই করার পর সেই জায়গাগুলোকে তোমাকে কি করতে হবে, উইকনেস যেটা রয়েছে সেই উইকনেসটাকে
স্ট্রেংথ দিতে হবে, অর্থাৎ শক্তিশালী করতে হবে। তুমি যদি তোমার উইকনেসকে স্ট্রেংথে কনভার্ট করতে পারো তাহলে তোমার রেজাল্ট ভালো হবেই হবে, একদম গ্যারান্টি। সুতরাং তোমাকে প্রথমে নিজের কাছে সৎ হতে হবে এবং সৎ হয়ে ওই আইডেন্টিফাই করতে হবে তোমার যে যে জায়গায় দুর্বলতা রয়েছে। এখন ভয় লাগছে, অঙ্ক করতে পারছি না, পরীক্ষার সময় আমি কি করব, এইরকম ভয় থেকে দূর থাকতে হবে। কারণ তুমি যদি ভয় পাও, তুমি যদি তোমার ইচ্ছা করে তোমার উইকনেসগুলোকে গোপন করো, তার এফেক্টও কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পড়বে। সুতরাং যে জায়গাগুলোতে দুর্বলতা আছে সেইগুলোকে নিজের কাছে স্বীকার করো যে আমার এই এই জায়গায় দুর্বলতা আছে, আমার এই এই জায়গায় পড়াশুনোটাকে আরও বেশি করতে হবে। যদি করতে পারো তাহলে রেজাল্ট ভালো হবে, আর যদি না করো রেজাল্ট কিন্তু তোমার খারাপ হবেই হবে, 100% গ্যারান্টি। তার কারণ তুমি তোমার উইকনেস জেনেও সেই উইকনেসে কাজ করছো না, অর্থাৎ তুমি একটা মহা পাপী। তুমি যখন না জেনে ভুল করছো সেটাকে পাপ বলে না, কিন্তু যখন তুমি জানছো যে এই বিষয়ে তোমার দুর্বলতা আছে, এই টপিকটায় তোমার দুর্বলতা আছে, তা সত্ত্বেও তুমি সেই বিষয়ে কাজ করছো না, তখন তার মানে তুমি মহাপাপী। তুমি যদি নিজেকে মহাপাপী প্রমাণিত করতে চাও তাহলে প্রস্তুতি নিও না। 3 নাম্বার যেটা করতে হবে, এবং তুমি এই ভিডিওটা দেখছো মানে তোমার মনের মধ্যে বাসনা আছে ভালো রেজাল্ট করার, কিন্তু তুমি সেই স্ট্র্যাটেজি ফলো করছো না, যার জন্য তোমার এতদিন রেজাল্ট খারাপ হয়েছে বা টেস্টও খারাপ হয়েছে বা হচ্ছে। সেই জন্য বি কেয়ারফুল। টেস্ট একটা সংকেত দেয় যে তোমার কতটা প্রস্তুতি হয়েছে। যদি টেস্টে তোমার রেজাল্ট খারাপ হয়, বেশি ভেঙে পড়ার কিছু নেই, কারণ এটা টেস্ট ছিল, তোমার এতদিন মন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, আজকে তোমার মন একটা নির্দিষ্ট জায়গায় আসার সময় হয়ে এসেছে। তার ফলে তুমি বুঝতে পারবে যে না, আমার কোন জায়গাগুলো দুর্বল রয়েছে, কোন জায়গাগুলো আমার স্ট্রেংথ রয়েছে। যে জায়গাগুলোতে স্ট্রেংথ রয়েছে সেইগুলোকে একটু কম সময় দেবে, যে জায়গাগুলোতে উইকনেস রয়েছে সেই জায়গাগুলোকে আরও বেশি সময় দিতে হবে। তার ফলে ওই উইকনেসটাও যাতে স্ট্রেংথে কনভার্ট হয়। এবং এমন করলে হবে না যে স্ট্রেংথটাও আবার উইকনেসে পরিণত হলো, মানে প্র্যাকটিস করব না ম্যাথ, প্র্যাকটিস করব না আমি এই চ্যাপ্টারটা জানি, আমার প্র্যাকটিস করার এখন দরকার নেই, এটা করলেও হবে না। ব্যালেন্স ডায়েট, তুমি যদি বেশি পরিমাণে খাও তাহলেও শরীরের পক্ষে ক্ষতিকারক, আবার যদি কম পরিমাণে খাও সেটাও শরীরের পক্ষে ক্ষতিকারক। তোমাকে ব্যালেন্স ডায়েটের মতো ব্যালেন্সড স্টাডি করতে হবে, অর্থাৎ প্রতিটা বিষয়ে যতটা দরকার ততটা পড়তে হবে, যেটা দরকার যে সময়ে যেটা পড়ার দরকার সেই সময়ে সেটাই পড়তে হবে। যদি তুমি এরকম ব্যালেন্স মেনটেন করতে শিখে যাও তাহলে তুমি দেখবে জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি সফল হবেই হবে। চতুর্থ স্টেজ, সেটা কি? তোমার উইকনেসের উপর কাজ করে সেটাকে স্ট্রেংথ করা। চতুর্থ স্টেজ যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি মক টেস্ট দেবে, তোমার প্রস্তুতি আরও তত ভালো হবে। তোমার এক্সামিনেশন হলে গিয়ে মনেই হবে না যে তুমি এক্সাম দিচ্ছ, তোমার মনে হবে এইগুলোই অলরেডি বাড়িতে লিখতাম, এটা পরীক্ষার হলে লিখছি, এবং তার এফেক্ট কিন্তু পরীক্ষার রেজাল্টে পড়বেই পড়বে। এবং আরও একটা যেটা বড় কথা, সেটা হচ্ছে অনেকের মনে হতে পারে যে স্যার আমার এখনও কিছু কিছু টপিক বাকি আছে। তাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে তারা যেন টেস্ট এক্সামিনেশনের 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ টেস্ট এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে তারা যেন সেই জায়গাটা যেটা এখনও টাচ করনি সেটাকে যেন কভার করে নেওয়া হয়। কভার করে নেওয়ার পর প্র্যাকটিস করতে হবে, যে কোনো বই, যে কোনো পেপার। প্র্যাকটিস যত বেশি করবে তুমি নতুন নতুন প্রশ্নের সাথে পরিচিত হবে, নতুনভাবে ভাবতে শিখবে। তার ফলে পরীক্ষার হলে গিয়ে যদি তোমাকে একটু ঘুরিয়েও প্রশ্ন দেয় সেটা তোমার বুঝতে এক ফোঁটা অসুবিধা হবে না, এবং তুমি সেটার সঠিক উত্তর করে দিয়ে আসবে। এবং বারবার যেটা বলি, পরীক্ষার হলে কিন্তু কোয়েশ্চেন ভালো করে পড়বে। কি জানতে চেয়েছে, যতটা জানতে চেয়েছে ততটুকুই উত্তর লিখব। অনেকের মধ্যে এগুলো ভুল ধারণা থাকে যে 5 নম্বরের প্রশ্ন প্রচুর লিখতে হবে, 2 নম্বরের প্রশ্ন অনেকটা লিখতে হবে, 1 নম্বরের প্রশ্ন 1 লাইন লিখতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু ক্ল্যারিটি আনতে হবে। যেটা জানতে চেয়েছে সেটাই লিখব, এক্সট্রাও লিখব না, আবার কম লিখব না।
এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। ওই জন্য যে জায়গাটা জানতে চেয়েছে আমি সেই জায়গার অ্যান্সার দেবো। সায়েন্সের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু অত বেশি লিখতে হয় না। তো সেই জন্য সায়েন্সের ক্ষেত্রে তোমাকে ওখানে তুমি পরীক্ষার হলে আর একটা জিনিস হয় যে আমার সামনের জন দেখলাম যে 5-6টা লুজ নিয়ে নিল, আর আমি দেখছি এখনও সেই খাতাতেই লিখে যাচ্ছি, এবং আমি ভাবছি আমার রেজাল্ট তো খুব খারাপ হবে কারণ আমি লুজ নিচ্ছি না, আমার বন্ধু লুজ নিয়ে নিয়েছে অনেক বেশি, ওর রেজাল্ট অনেক ভালো হবে। তো এই ভ্রান্তি থেকেও বেরিয়ে আসতে হবে। যার লুজ লাগার সে লুজ নিয়েছে, আমার লুজ লাগেনি বলে আমি যে লিখিনি তা তো নয়, ও হাতের লেখা বড় বড় করে লিখেছে, খাতায় বড় বড় গ্যাপ দিয়েছে, তার ফলে লুজ বেশি নিচ্ছে। তার মানে এটা নয় যে সে লুজ বেশি নিচ্ছে মানে তার রেজাল্ট ভালো হবে, আমি লুজ নিচ্ছি না মানে আমার রেজাল্ট খারাপ হবে। আমার একজন বন্ধু ছিল, সে লুজই নিত না, মানে ওই যতগুলো পাতা ছিল ততগুলোই, এবং এত সুন্দর ছোট ছোট করে লিখতো এবং এত পারফেক্ট লিখতো যে ও কিন্তু প্রতি এক্সামে টপই করতো। সেই জন্য বারবার বলছি যে বেশি লিখছো মানে বেশি নাম্বার পাবে এমনটা ভাবার দরকার নেই, আবার কম লিখবো না তাই বলে যে আমি কম লিখে চলে আসবো। যতটা জানতে চেয়েছে ঠিক ততটাই যেন আমি লিখতে পারি। এবং এই কটা স্টেপ যদি তুমি নিজে ফার্স্ট সেলফ ইভালুয়েট করো নিজেকে, যে আমার কোন কোন জায়গাগুলোতে কীরকম কী মূল্যায়নের দরকার, সেই জায়গাগুলোকে তোমাকে দেখতে হবে। আচ্ছা আমি টেস্টে এই নাম্বার পেতে পারি এবং দেখলাম টেস্টে আমি এই রেজাল্ট হচ্ছে, তার মানে আমার এখানে ভুল হয়েছিল। এটা হচ্ছে সেলফ ইভালুয়েশন বা আত্মমূল্যায়ন। 2 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই ইওর উইকনেস। তোমার যে যে সাবজেক্টে যে যে টপিকে দুর্বলতা রয়েছে সেইগুলোকে কাগজে লেখো ফার্স্ট। লেখার পর সেই জায়গাগুলোকে স্যারের কাছে নিয়ে যাও এবং বলো যে স্যার আমার এই জায়গায় অসুবিধা রয়েছে, আমি এই জায়গাটা ঠিক করতে চাই। তোমাকেও পড়তে হবে, স্যারের কাছে যতটা দরকার সেটা স্যারের কাছ থেকে জেনে নিতে হবে। 3 নাম্বার সেটা হচ্ছে উইকনেসটাকে আমাদের স্ট্রেংথে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাদের যেটাকে দুর্বলতা সেটাকে সবলতায় পরিণত করতে হবে। এবং তারপর যখন সবল হয়ে যাবে প্রতিটা টপিকে, এবার আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত বেশি প্র্যাকটিস তত বেশি মার্কস। ইন দ্য সেন্স তোমার যত বেশি তুমি বাড়িতে প্র্যাকটিস করবে তত বেশি পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা তত কম। এবং এই বাংলা ইংরেজির ক্ষেত্রে, যে তোমার বাংলার ক্ষেত্রে যেমন রচনা থাকে, অনেকে রচনা বাড়িতে লেখা প্র্যাকটিসই করে না, পরীক্ষার হলে গিয়ে ভাবে বানিয়ে লিখে নেবো, এখন শুধু পড়ে নেই মনে থাকবে ওটা লিখে নেবো, না সেটা করবে না। বাড়িতে বসে লেখা প্র্যাকটিস করতে হবে। টেস্ট হয়ে গেছে, এবার 3 ঘন্টা সময় ধরে প্রতিটা সাবজেক্ট আমরা প্র্যাকটিস করতে হবে আমাদের। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের 70 নাম্বার বা 80 নাম্বারের পরীক্ষা হয়, বসে ঘরে বসে টাইম ধরে নিজের কাছে সৎ থেকে পরীক্ষার মতো লিখতে হবে। যে জায়গাগুলো পারবে না ফাঁকা রাখবে, এক্সাম শেষ হয়ে যাবে উঠে চলে যাবে, তারপরে একটা সময় নিজেই নিজের খাতা দেখবে, কেউ দেখবে না। কারণ নিজে যদি যতক্ষণ না নিজে সচেতন হচ্ছ, তোমার সচেতনতার দায়ভার বা তোমার জীবনের দায়ভার কেউ নেবে না। ক্লিয়ার? কারণ সমস্ত স্টুডেন্টের প্রতি একজন টিচার সবটা দেখতে পারেন না, তোমরা যাদের কাছে টিউশন পড়ো বা স্কুলের টিচার যারা আছেন। সেই জন্য নিজেই নিজের মূল্যায়ন করতে হবে, নিজেই প্র্যাকটিস দিতে হবে, নিজেই মক টেস্ট দিতে হবে। এবং এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, এইভাবে যদি তুমি তোমার পড়াশুনোর স্ট্র্যাটেজিটাকে মেনটেন করো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই এবং হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।